হ্যালো ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু সাকসেস বাজ একাডেমি। দিস ইজ কিরণময় পাল। শুরু হচ্ছে আমাদের ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি ও গ্রুপ ডি এক্সামের জেনারেল স্টাডিজের তৃতীয় ক্লাস। গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের এই সেশনগুলিতে আমরা আপকামিং ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এবং আপকামিং যে কেপি এক্সামের মেন এক্সাম রয়েছে তার মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্নোত্তরগুলি নিয়ে আলোচনা করব। আশা করব এই ক্লাসগুলি তোমাদের অত্যন্ত উপকারী হবে। তাই এই ক্লাসগুলি অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবে এবং এক্সামের প্রাক মুহূর্তে আমরা এত সুন্দর একটি গুরুত্বপূর্ণ ক্লাস তোমাদেরকে প্রোভাইড করছি, সেজন্য অবশ্যই ক্লাসটিতে একটি লাইক করে সকলকে শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নেবে, যাতে সমস্ত গুরুত্বপূর্ণ ক্লাসের আপডেট তোমার কাছে সর্বাগ্রে পৌঁছে যায়। চলো আর বেশি দেরি না করে আজকের ক্লাস শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, কোন মৌলের ইলেকট্রন অ্যাফিনিটি সর্বাধিক? ইলেকট্রন অ্যাফিনিটি সর্বাধিক কার হবে? ইলেকট্রন অ্যাফিনিটি সর্বাধিক বেশি হয়ে যাবে কিন্তু ক্লোরিনের। ক্লোরিন যে আমাদের মৌলটি রয়েছে তার কিন্তু ইলেকট্রন অ্যাফিনিটি সবচেয়ে বেশি। তাহলে ইলেকট্রন অ্যাফিনিটি এই জিনিসটা একটু দেখে নিই আমরা। ইলেকট্রন অ্যাফিনিটি হচ্ছে এমন একটা বিষয় যেখানে বলা হয় কি, নিরপেক্ষ পরমাণুর সাথে একটি ইলেকট্রন যোগ করে একটি অ্যানায়ন তৈরি করার সময় যে পরিমাণ শক্তি নির্গত হয় সেই শক্তির পরিমাণকে কিন্তু বলা হয় ইলেকট্রন অ্যাফিনিটি। এটি একটি পরমাণুর সম্ভাব্য শক্তির পরিবর্তন, অর্থাৎ পরমাণু যখন একটা অবস্থা থেকে অন্য একটি অবস্থায় পরিবর্তন হচ্ছে, যা একটি নিরপেক্ষ গ্যাসীয় পরমাণুর সাথে একটি ইলেকট্রন যোগ করে একটি ঋণাত্মক আয়ন তৈরি করে। অর্থাৎ কি বলছে, এখানে যেহেতু একটি ইলেকট্রন গ্যাসীয় পরমাণুর সাথে যুক্ত হচ্ছে, তোমরা সবাই জানো যে ইলেকট্রন যুক্ত হলে সেটা কিন্তু ঋণাত্মক আয়নে পরিণত হয়। অর্থাৎ ইলেকট্রন অ্যাফিনিটি অন্য কোনো বিষয়বস্তু নয়। ইলেকট্রন অ্যাফিনিটি হচ্ছে যে যখন ইলেকট্রন নিরপেক্ষ পরমাণুর সাথে কোনো একটি যখন ইলেকট্রন যোগ হয় তার দ্বারা যে একটি অ্যানায়ন সৃষ্টি হয়, সেই অ্যানায়ন সৃষ্টি হওয়ার সময় যে পরিমাণ শক্তি অ্যাকচুয়ালি নির্গত হচ্ছে সেই শক্তির পরিমাণটাকে কিন্তু আমরা ইলেকট্রন অ্যাফিনিটি বলে মেনে থাকি বা ইলেকট্রন অ্যাফিনিটি বলে জেনে থাকি। ঠিক আছে, তো চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। মানবদেহের সবচেয়ে ভারী অভ্যন্তরীণ অঙ্গ কোনটি? দেখো, যদি এখানে কোশ্চেন বিভিন্ন রকম ভাবে ঘুরিয়ে আসতে পারে যে মানবদেহের সবচেয়ে বৃহৎ অঙ্গ কোনটি, মানবদেহের সবচেয়ে বিস্তৃত বেশি অঙ্গ কোনটি, সেক্ষেত্রে কিন্তু ত্বক হবে যদি যদি সেটা বাহ্যিক বলা হয়। তবে যদি অভ্যন্তরীণ বলা হয় তাহলে উত্তর কি হবে? তাহলে কিন্তু অবশ্যই উত্তর হয়ে যাবে যকৃৎ বা লিভার, যেটা সেটা কিন্তু আমাদের সবচেয়ে ভারী অভ্যন্তরীণ অঙ্গ। এবং আর কি কি এখান থেকে আমরা পড়ার মতো বিষয়বস্তু থাকতে পারে যেটা আমরা এক্সট্রা ইনফরমেশন হিসেবে জানতে পারি, সেটা হলো মানবদেহের সবচেয়ে ভারী অঙ্গ হলো ত্বক বা স্কিন, যা শরীরের সবচেয়ে বড় অঙ্গও বটে। তবে এটা কি, এটা হলো বাহ্যিক অঙ্গ। কিন্তু অভ্যন্তরীণ অঙ্গগুলোর মধ্যে সবচেয়ে ভারী ও সবচেয়ে বড় যেটা, সেটা হলো কিন্তু যকৃৎ বা লিভার। যার ওজন কত? যার ওজন কিন্তু প্রায় 1.5 থেকে 2 কেজি। ত্বক পুরো শরীরকে কিন্তু আবৃত করে রাখে, যার ওজন প্রায় 3.5 কেজি বা 3.6 কেজি বা তারও বেশি হতে পারে যদি শরীরের মোট ওজন বেশি হয় বা শরীরের চর্বির পরিমাণ বেশি থাকে বা মেদ বেশি থাকে। তবে এটা শরীরের মোট ওজনের প্রায় 16% কিন্তু কভার করে থাকে। তবে শরীরের অভ্যন্তরীণ যদি ভারী অঙ্গ বলা হয় তাহলে কিন্তু সেটা অবশ্যই হয়ে যাবে তোমার যকৃৎ বা লিভার। এটা কিন্তু একটু মাইন্ডে রাখতে হবে। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। ডিএনএ আবিষ্কার কে করেন? ডিএনএ আবিষ্কার কে করেছিলেন? ওয়াটসন, ক্রিক, মিসার নাকি ফ্রাঙ্কলিন? তো এটা তোমরা গেস অবশ্যই লাগাতে পারো, তোমাদের জানা কোশ্চেনের মধ্যে একটি। তো ডিএনএ আবিষ্কার করেন কিন্তু অবশ্যই সঠিক উত্তর হয়ে যাবে মিসার। পরবর্তী প্রশ্নে চলে যাব। কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে বা রক্ত তঞ্জনে সাহায্য করে? এর মধ্যে আছে ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন কে নাকি ভিটামিন ডি? তোমরা সবাই জানো যে ভিটামিন কে কিন্তু আমাদের রক্ত তঞ্জন বা রক্ত জমাট বাঁধতে সহায়তা করে, অর্থাৎ এখানে সঠিক উত্তর হয়ে যাবে ভিটামিন কে। পরবর্তী প্রশ্নে চলে যাই। কোন গ্যাস গ্রিনহাউস প্রভাবের জন্য সবচেয়ে বেশি দায়ী? সবচেয়ে বেশি দায়ী কে? CO2, SO2, NO2 নাকি O2? তো এখানে সঠিক উত্তর তো সবাই জানো যে কার্বন ডাই অক্সাইড, এটা কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে আমাদের নির্গত হয়, যেটা গ্রিন হাউস গ্যাস হিসাবে আমাদের সব থেকে বেশি পরিমাণ ক্ষতি করে থাকে। কতটা ক্ষতি করে না, 79.7% কিন্তু প্রায় CO2 অবদান থাকে গ্রিন হাউসে। ঠিক আছে, আর বাকি CH4 বা মিথেনের থাকে কিন্তু 11.1%। N2O অর্থাৎ নাইট্রাস যে অক্সাইড, নাইট্রাস অক্সাইডে কিন্তু থাকে তোমার মোটামুটি 6.1%। ঠিক আছে, আর বাকি 3.1% তোমার হাইড্রোফ্লোরোকার্বন,
তারপরে SF6 এবং NF3 এই সমস্ত গ্যাসগুলোর কিন্তু অবদান বাকি গ্রিনহাউস প্রভাবের জন্য রয়ে থাকে। কিন্তু তবে সব থেকে বেশি যে জায়গাটা আমাদের গ্রিনহাউসে এফেক্টে বেশি সব থেকে যে গ্যাসটার প্রভাব আমরা লক্ষ্য করি সেটা কিন্তু অবশ্যই কার্বন ডাই অক্সাইড বা CO2, যার কিন্তু মোটামুটি 79.7% বা প্রায় 80%-এর কাছাকাছি গ্রিনহাউস এফেক্টের জন্য মেন দায়ী হচ্ছে কিন্তু আমাদের কার্বন ডাই অক্সাইড। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। কোনটি হরমোন নয়? এর মধ্যে ইনসুলিন, থাইরক্সিন, অ্যাড্রিনালিন, পেপসিন। দেখো সবগুলো টার্মই আমাদের শোনা এবং সবগুলোই দেখে এক্সাম হলে মনে হতে পারে যে সবগুলোই তো হরমোন, তাহলে এর মধ্যে থেকে কোনটা বাদ যাবে? তো এখানে বাদ যাবে কিন্তু পেপসিন, কারণ পেপসিন কিন্তু কোনো প্রকার হরমোন নয়। পেপসিন তাহলে কি? পেপসিন হলো একটি গুরুত্বপূর্ণ পাচক, উৎসেচক বা এনজাইম, যা পাকস্থলীতে আমাদের প্রোটিন হজমে সাহায্য করে। এটি প্রথমে নিষ্ক্রিয় পেপসিনোজেন হিসাবে নিঃসৃত হয়ে পাকস্থলীর অ্যাসিডের সংস্পর্শে আসে এবং এর সাথে এসে সক্রিয় পেপসিনে রূপান্তরিত হয় এবং যা প্রোটিনকে ভেঙে ছোট পেপটাইড ও অ্যামিনো অ্যাসিডে পরিণত করে, যা পরবর্তীতে শোষণযোগ্য হয়। এটি মানুষ ও অন্যান্য প্রাণীর পাচনতন্ত্রে কিন্তু অন্যতম একটি গুরুত্বপূর্ণ এনজাইম বা অন্যতম একটি গুরুত্বপূর্ণ পাচক উৎসেচক। তাহলে মনে থাকবে পেপসিন কিন্তু একটি পাচক উৎসেচক, এটা কিন্তু কোনো প্রকার হরমোন নয়। ওকে, পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। গ্লাস আসলে কি? গ্লাস আসলে স্ফটিক, অধাতু, অতি শীতল তরল নাকি ধাতু? এখানে তোমরা একটু গেস করতে পারো। অনেকেই ভাববে যে এখানে গ্লাস হয়তো অধাতু হবে, গ্লাস হয়তো স্ফটিক হবে, কিন্তু বস যদি এখানে তোমার অপশানে থাকে গ্লাস অতি শীতল তরল, তবে কিন্তু অবশ্যই তোমাকে সঠিক উত্তর করতে হবে অতি শীতল তরল। তার কারণ কি? কারণ হচ্ছে আমরা একটু এক্সপ্লানেশনটা দেখে নেব। গ্লাস বা কাঁচ হলো এক ধরনের কঠিন বা স্বচ্ছ এবং সাধারণত ভঙ্গুর পদার্থ, যা মূলত বালি বা সিলিকা বা সোডা অ্যাশ এবং চুনাপাথরের মতো কিছু প্রাকৃতিক উপাদানকে উচ্চ তাপে গলিয়ে ও দ্রুত ঠান্ডা করে তৈরি করা হয়। এর ফলে কি হয়? একটা স্ফটিক গঠন তৈরি হয়, এটি একটি নিরাকার কঠিন অবস্থায় পরিণত হয়। তবে গ্লাসের যে মূল বৈশিষ্ট্য, সেই মূল বৈশিষ্ট্যটা আমরা দেখতে পাই গ্লাসের যে গঠন, সেই গঠনে আমরা দেখি যে গ্লাস একটি স্ফটিকাকার কঠিনের মতো হলেও আসলে কিন্তু এটা নিরাকার একটা অস্ফটিক কঠিন পদার্থ, যা অ্যাকচুয়ালি কার মতো আচরণ করে? যা আচরণ করে অতি শীতল তরলের মতো আচরণ করে। অর্থাৎ কোনো একটি তরল যদি অতি পরিমাণে শীতল হয়ে যায়, তার যে আচরণ বিধি হবে সেই সেম আচরণ বিধি কিন্তু গ্লাসের হয়, যার কারণে একে কি বলা হয়? একটি অতি শীতল তরল বলে কিন্তু অনেক সময় অভিহিত করা হয়ে থাকে। সুতরাং এটা তোমাদের আশা করি বোধগম্য হয়েছে। এভাবে এই জিনিসগুলোকে মাথায় কিন্তু তোমাদের অবশ্যই রাখতে হবে, যাতে এক্সাম হলে কিন্তু বিষয়গুলো গুলিয়ে না যায়। পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। সিন্ধু সভ্যতার আবিষ্কারক কে? খুবই সহজ প্রশ্ন, খুবই একটি কমন প্রশ্ন। সিন্ধু সভ্যতার আবিষ্কারক হলেন দয়ারাম সাহানি। দয়ারাম সাহানি কিন্তু সিন্ধু সভ্যতার আবিষ্কারক। পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। অশোকের শিলালিপি কোন ভাষায় লেখা হয়েছিল? সবাই জানো অশোকের শিলালিপি কোন ভাষায় লেখা হয়েছিল, বলো? অশোকের শিলালিপি কিন্তু আমাদের লেখা হয়েছিল প্রাকৃত ভাষায়। প্রাকৃত ভাষায় কিন্তু আমাদের অশোকের শিলালিপি লেখা হয়। চলো পরবর্তী প্রশ্নে চলে যাওয়া যাক। ইন্ডিকা গ্রন্থের রচয়িতা কে? ফাহিয়েন, মেগাস্থেনিস, হিউয়েনসাং নাকি আলবেরুনি? একটু গেস করো, খুব সহজ প্রশ্ন। মেগাস্থেনিস। মেগাস্থেনিস কিন্তু ইন্ডিকা গ্রন্থের রচয়িতা। এই ইন্ডিকা গ্রন্থের রচয়িতা মেগাস্থেনিস কে ছিলেন? মেগাস্থেনিস কিন্তু ছিলেন একজন গ্রিক দূত। গ্রিক দূত কিন্তু ছিলেন একজন মেগাস্থেনিস, বোঝা গেছে? যিনি কিন্তু চন্দ্রগুপ্তের যে সভা, সেই চন্দ্রগুপ্তের সভায় কিন্তু মেগাস্থেনিস এসেছিলেন এবং মেগাস্থেনিসের লেখা সব থেকে গুরুত্বপূর্ণ যে বই, সেই বইটির নাম হলো ইন্ডিকা। ঠিক আছে, ইন্ডিকা হলো মেগাস্থেনিসের লেখা গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ। পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। ভারত ছাড়ো আন্দোলনের ডাক কে দেন? ভারত ছাড়ো আন্দোলনের ডাক দেন সুভাষচন্দ্র বসু, গান্ধীজি, নেহেরু নাকি প্যাটেল? ভারত ছাড়ো আন্দোলনের ডাক কিন্তু দিয়েছিলেন মহাত্মা গান্ধী বা গান্ধীজি। এই গান্ধীজি কিন্তু আমরা প্রথম দিকে দেখতে পাই যে নরমপন্থী আন্দোলনের প্রধান নেতা ছিল, কিন্তু বিষয় হচ্ছে গান্ধীজির আইডিওলজিতে এরকম ছিল যে যখন আমরা দেখেছি যে আলাপ আলোচনার মধ্যে দিয়ে একটা পিরিয়ড গেছে, সেই পিরিয়ডে গান্ধীজি মেন লিডারের ভূমিকায় কার্যকরী ছিলেন, কিন্তু পরবর্তী সময়ে যখন তিনিও ব্রিটিশদের মূল নেচার বুঝতে পেরেছিলেন, তখন তিনি ডাক দিয়েছিলেন কিন্তু ভারত ছাড়ো আন্দোলনের। এবং তখনই তিনি প্রধানত একটি বিখ্যাত উক্তি করেন, করেঙ্গে ইয়া মরেঙ্গে, করব অথবা মরবো। অর্থাৎ আমরা ভারতকে ইংরেজদের হাত থেকে স্বাধীন করব অথবা মারা যাব। এই যে একদম স্বতঃস্ফূর্ত ফ্রন্ট লাইনে এসে যে লড়াই করার যে ডাক, সেই ডাকও কিন্তু
গান্ধীজিই দিয়েছিলেন। অর্থাৎ এখানে কিন্তু তোমাদের গুলিয়ে গেলে হবে না যে ভারত ছাড়ো আন্দোলন তো একটি হিংসাত্মকমূলক আন্দোলনের দিকে প্রথমের দিকে অগ্রসর হয়েছিল এবং কিছুদিনের মধ্যেই মূল নেতৃত্বগুলো গ্রেপ্তার হয়ে যাওয়াতে আন্দোলনটি ব্যর্থ হয়। তো সেই অনুযায়ী কি আমাদের গান্ধীজি বাদে অন্য কোনো ব্যক্তি যেমন নেহেরু বা প্যাটেল হতে পারে? কিন্তু না, এখানে কিন্তু নেহেরু বা প্যাটেল বা সুভাষ বসু কিন্তু কেউই হবে না, হবে কিন্তু আমাদের গান্ধীজি। ঠিক আছে, গান্ধীজি যেমন নরমপন্থী আন্দোলনের নেতা ছিলেন, ঠিক তেমনই কিন্তু ভারত ছাড়ো আন্দোলনের মতো বৃহৎ আন্দোলনের ডাকও কিন্তু তিনিই দিয়েছিলেন। তো চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। পরবর্তী আমাদের ধুরন্ধর ব্যাচ কিন্তু চলছে। ধুরন্ধর ব্যাচ যেটাকে আমাদের টার্গেট করা হয়েছে সামনে আপকামিং যে সমস্ত এক্সামগুলো রয়েছে, সেটা গ্রুপ সি গ্রুপ ডি হোক বা তোমার আপকামিং কেপি মেন্স হোক, এবং আপকামিং যে ডাব্লিউবি এবং কেপিতে যে বিরাট ভ্যাকেন্সি আসতে চলেছে সেই সমস্ত ভ্যাকেন্সিগুলোকে টার্গেট করেই কিন্তু আমাদের এই ব্যাচগুলো চলছে। ব্যাচে অবশ্যই ক্লাস নিচ্ছে আমাদের এক্সপিরিয়েন্স টিচাররা, তাদের মধ্যে অনেকেই এনটিপিসি এবং বিভিন্ন সেন্ট্রাল এক্সাম ক্র্যাক করে রয়েছে, এবং সেই সাথে সাথে আমাদের যারা ডাব্লিউবিসিএস অ্যাসপিরেন্ট ছিল প্রিভিয়াস, সেই সমস্ত সেই সমস্ত টিচাররাও কিন্তু আমাদের এই ব্যাচে ক্লাস নিচ্ছে। তো কাজে যদি তোমরা এই ব্যাচে যুক্ত হতে চাও আমাদের, তাহলে এই নিম্নোক্ত নাম্বারগুলির মধ্যে যে কোনো একটিতে কল করতে পারো বা যে কোনো একটিতে হোয়াটসঅ্যাপ করে এই ব্যাচের সম্পর্কে কিন্তু তোমরা ডিটেলস পেয়ে যেতে পারো। এবং খুবই নমিনাল ফিস টাকা হয়েছে ব্যাচে, যাতে সবাই অ্যাফোর্ড করতে পারে। এবং যদি কেউ ব্যাচগুলো যদি অ্যাফোর্ড করতে না পারে এই নমিনাল ফিসটা, তার জন্য আমরা স্পেশাল মক টেস্টের আয়োজন করেছি। সেই মক টেস্টে তারা যদি আপ টু দ্য মার্ক নাম্বার পেতে পারে, তাহলে তার জন্য কিন্তু বিশাল একটা ডিসকাউন্টের ব্যবস্থাও আমাদের করা আছে, যেটা আমরা বলছি যে ধুরন্ধর স্কলারশিপ। এই ধুরন্ধর স্কলারশিপ পেয়ে কিন্তু তুমি মোটামুটি 70-80% পর্যন্ত তোমার ব্যাচ ফিস মুকুব করতে পারো। তাই আজই তোমরা যাদের এই ব্যাচের দরকার রয়েছে বা যাদের এক্সট্রা গাইডেন্সের দরকার রয়েছে, তারা কিন্তু অবশ্যই নিম্নোক্ত নাম্বারগুলির মধ্যে একটিতে কন্ট্যাক্ট করে নেবে। তো আজ থেকেই প্রিপেয়ার হও একজন ধুরন্ধর হওয়ার। ঠিক আছে, চলো সামনের দিকে এগোনো যাক। আনন্দমঠ উপন্যাসের রচয়িতা কে? আনন্দমঠ উপন্যাসের রচয়িতা হলেন কে? আনন্দমঠ উপন্যাসের রচয়িতা কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ইনিই কিন্তু বন্দে মাতরম যে গান, সেই বন্দে মাতরম গানের রচয়িতাও এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। দেখো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কেন এত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে বর্তমান সময়ে। বর্তমান সময়ে তোমরা সবাই জানো যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে নিয়ে একটা বিতর্ক সৃষ্টি হয়েছিল। প্রধানমন্ত্রী তিনি সংসদে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বলে উল্লেখ করেছিলেন, যার কারণে কিন্তু একটা মহা বিতর্কের সৃষ্টি হয়েছিল। সেই বিতর্কর দিক থেকে কেন্দ্র করে এই টপিকগুলি কিন্তু বা বঙ্কিমচন্দ্র রিলেটেড যে সমস্ত কোশ্চেন বা টপিক, সেগুলো কিন্তু তোমাদের আপকামিং যে এক্সাম, সেই আপকামিং এক্সামগুলোতে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নের দিকে এগোনো যাক। এই যে এটা হলো আনন্দমঠ আমাদের উপন্যাস, ঠিক আছে, এই আনন্দমঠ উপন্যাস এটার কিন্তু রচয়িতা ছিলেন আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন কি বলছে, ভারতের প্রথম নারী শাসক কে ছিলেন? ভারতের প্রথম নারী শাসক, এই যে এটা হচ্ছে তার পোর্ট্রেট। এই যে মহতরমা যিনি, ইনি কিন্তু আমাদের প্রথম নারী শাসক ছিলেন। এই নারী শাসক কে? ইনি হলেন রাজিয়া সুলতানা। রাজিয়া সুলতানা কিন্তু ভারতের প্রথম নারী শাসক ছিলেন। পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। পৃথিবীর গভীরতম স্থান কোনটি? পৃথিবীর গভীরতম স্থান মারিয়ানা ট্রেঞ্চ, জাভা ট্রেঞ্চ, টোঙ্গা ট্রেঞ্চ, কুরিল ট্রেঞ্চ। দেখো এই ট্রেঞ্চগুলোর প্রত্যেকটা কিন্তু গভীর থেকে গভীরতম খাত এক একটা, এবং এগুলো কিন্তু প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর জুড়ে কিন্তু বিস্তীর্ণ এলাকা জুড়ে অবস্থান করছে। তবে পৃথিবীর গভীরতম স্থান এর মর্যাদা কিন্তু ছিনিয়ে নিয়েছে মারিয়ানা ট্রেঞ্চ, যা প্রায় 11,000 মিটারের থেকেও কিন্তু বেশি গভীর, প্রায় 11,035 মিটার গভীর। এখানে তোমরা পাশেই ছবিতে দেখতে পাচ্ছ যে 11,035 মিটার গভীর পর্যন্ত কিন্তু মারিয়ানা ট্রেঞ্চ অবস্থান করছে। ঠিক আছে, তো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক আমাদের। কোন দেশ সবচেয়ে বেশি টাইম জোনে বিভক্ত? সবচেয়ে বেশি টাইম জোনে বিভক্ত দেশকে? সবচেয়ে বেশি টাইম জোনে বিভক্ত কিন্তু দেশ রাশিয়া। রাশিয়াতে কিন্তু প্রায় 11টা, প্রায় না 11টা টাইম জোন কিন্তু রাশিয়ার রয়েছে। এখানে তোমরা পাশের ছবিতে দেখতে পাচ্ছ GMT+12, GMT+11, 10, 9, 8, 7, 6, 5, এভাবে কিন্তু তোমার প্রচুর টাইম জোন এখানে কিন্তু রয়েছে। অর্থাৎ 11টা টাইম জোনে বিভক্ত একটা দেশ হচ্ছে রাশিয়া। অর্থাৎ রাশিয়ার পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃতি এতটাই বেশি যে এর টাইম জোনকে কিন্তু 11টা জোনে বিভক্ত করতে হয়েছে। যেমন আমাদের ইন্ডিয়াতে কিন্তু একটাই টাইম জোন রয়েছে, কিন্তু রাশিয়াতে এরকম 11টা টাইম জোন কিন্তু বিদ্যমান রয়েছে। পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। পরবর্তী আমাদের আরও একটি ব্যাচ চলছে, অগ্নি পরীক্ষা ব্যাচ, যেটা আমাদের আপকামিং যে ডাব্লিউপি কেপি ইন্টারভিউ রয়েছে, সেই ইন্টারভিউকে
তোমাদের টার্গেট করে ডিজাইন করা হয়েছে। এই ব্যাচে কি থাকছে? এই ব্যাচে থাকছে হচ্ছে আমাদের এক্সপার্টদের দ্বারা গাইডেন্স এবং ইন্টারভিউতে কিভাবে 12+ নাম্বার ক্র্যাক করা যায়, 12+ নাম্বার তোমাদের নিয়ে আসা যায়, সেটার কিন্তু প্রশিক্ষণ এখানে দেওয়া হচ্ছে। এবং সেই সাথে সাথে ইন্টারভিউ বোর্ড মেম্বারদের কি করে নিজেদের যে অ্যাবিলিটি, সেই অ্যাবিলিটি অনুযায়ী তাদেরকে চালনা করা যায় এবং তোমার অ্যাবিলিটি অনুযায়ী ইন্টারভিউকে বেস্ট থেকে একদম সর্বোচ্চ যে তোমার সীমা, সেই সর্বোচ্চ তোমার সীমাতে নিয়ে যাওয়া যায় এবং নিজের বেস্ট কি করে তোমার মধ্যে থেকে বের করে আনা যায় ইন্টারভিউতে, সেই বিষয়ে কিন্তু চর্চা আমাদের এই ব্যাচে চলছে। এবং সব থেকে বড় বিষয়, তোমাদের একটা জিনিস বুঝতে হবে যে মাঠ পাস করে গেছি মানে কিন্তু এই নয় যে আমি চাকরি পেয়ে গেছি। দেখো, যতক্ষণ না তোমার ফাইনাল মেরিট লিস্টে নাম আসছে, ইভেন যতক্ষণ না তোমার প্রথম স্যালারি ক্রেডিট হচ্ছে, ততক্ষণ কিন্তু তুমি এখানে সিকিওর নও। এমন অনেক ব্যক্তি আছে যাদের কিন্তু ফাইনাল স্টেজে নাম বাদ চলে গেছে, এমনকি অনেকে চাকরি পেয়েও ভিআর কমপ্লিট করতে না পারার জন্য কিন্তু জয়েন করতে পারেনি। তো কাজেই ওভার কনফিডেন্স কেউ না হয়ে অতি দ্রুত এই ব্যাচগুলোতে জয়েন হয়ে যাও। বিশেষ করে অগ্নি পরীক্ষা ব্যাচ তোমাদের জন্য খুবই নমিনাল ফিজে রাখা হয়েছে। একটা জাস্ট তোমাদের যে প্রিন্টিং মেটেরিয়ালগুলো দেওয়া হবে এবং তোমাদের যে সিটিং দেওয়া হবে ইন্টারভিউ, সেগুলোর বিনিময়ে। তো সেখানে দাঁড়িয়ে তোমাদের যে এত নমিনাল ফিজে আমরা ইন্টারভিউ কন্ডাক্ট করাচ্ছি, এর জন্য অবশ্যই কিন্তু তোমাদের এই ব্যাচগুলোতে জয়েন হওয়া অবশ্যই দরকার। আমাদের ব্যাচে অলরেডি ভর্তি শুরু হয়ে গেছে এবং অলরেডি ক্লাসও চলছে। তো তোমাদেরও কিন্তু সে সমস্ত ক্লাসগুলো প্রোভাইড করা হবে এবং 1-to-1 মেন্টরশিপ এখানে প্রোভাইড করা হবে, সবথেকে বড় বিষয়। আর অ্যাডভান্স যে আমাদের কোশ্চেন কীরকম কী হতে পারে, ইন্টারভিউতে কীরকম ধরনের কোশ্চেন আসতে পারে, কীরকম ধরনের চর্চা সেখানে চলতে পারে, সে বিষয়ে কিন্তু সম্পূর্ণ গাইডেন্স তোমাদের দেওয়া হচ্ছে। তো আজই এই নিম্নোক্ত নাম্বারগুলিতে তোমরা যোগাযোগ করো এবং আজই কিন্তু এই ব্যাচে এনরোলমেন্ট করিয়ে নাও। চলো পরবর্তী দিকে যাওয়া যায়। পৃথিবীর ছাদ বলা হয় কোন অঞ্চলকে? পৃথিবীর ছাদ বলা হয় কিন্তু পামির অঞ্চল বা পামির মালভূমি অঞ্চলকে কিন্তু পৃথিবীর ছাদ বলা হয়। পৃথিবীর ছাদ আমাদের পামির মালভূমি। যে পাশে তোমরা ছবিটা দেখতে পাচ্ছ, এই যে চিত্রটা, এটা কিন্তু আমাদের পামির মালভূমির চিত্র। ঠিক আছে, পরবর্তী প্রশ্নের দিকে এগোনো যাক। পশ্চিমঘাট পর্বত কোন রাজ্যে নেই? পশ্চিমঘাট পর্বত কোন রাজ্যে নেই? পশ্চিমঘাট পর্বত কিন্তু ওড়িশা রাজ্যে নেই। দেখো, তোমরা দেখতে পাচ্ছ পশ্চিমঘাট কিন্তু আমাদের ভারতবর্ষের যে পশ্চিম উপকূল, সেই পশ্চিম উপকূল জুড়ে কিন্তু বিস্তৃত। এই পশ্চিম উপকূলে কিন্তু কোনোভাবেই ওড়িশা কিন্তু আসে না। ওড়িশা আসে কোথায়? ওড়িশা আসে কিন্তু আমাদের পূর্ব উপকূলের একটি রাজ্য। সুতরাং ওড়িশা অবশ্যই হবে না। আমাদের পশ্চিম উপকূলের যে রাজ্যগুলি রয়েছে এবং যে রাজ্যগুলির উপর দিয়ে পশ্চিমঘাট পর্বতমালা বিস্তৃত হয়েছে, সেগুলো তোমরা পাশে ছবিতে দেখতে পাচ্ছ। এভাবে কিন্তু ছবি দিয়ে তোমরা যদি মনে রাখতে পারো, তাহলে পরীক্ষার হলে কখনোই তোমাদের গুলিয়ে যাবে না। পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। ভারতের কেন্দ্রীয় ব্যাংক কোনটি? ভারতের কেন্দ্রীয় ব্যাংক এসবিআই, আরবিআই, ন্যাবার্ড নাকি সেবি? সেবি কিন্তু প্রথম কথা কোনো ব্যাংকই নয়, সেবি একটা এক্সচেঞ্জ কন্ট্রোল বোর্ড। আর তোমার এসবিআই কিন্তু আমাদের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হতে পারে, যার ক্যাপচার কিন্তু মার্কেট ক্যাপচার অনেক বেশি, তবে এটি কিন্তু কেন্দ্রীয় বা সেন্ট্রাল ব্যাংক নয়। সেন্ট্রাল ব্যাংক হলো আমাদের আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এটা কিন্তু আমাদের ভারতের সেন্ট্রাল ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংক। পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। জিডিপি গণনা করা হয় কোন ভিত্তিতে? জিডিপি গণনা করা হয় কিন্তু উৎপাদনের ভিত্তিতে। অর্থাৎ জিডিপি কি? জিডিপি হলো একটা টোটাল যে মনিটারি মার্কেট ভ্যালু, সেটা কি হতে পারে? সেটা যে পরিমাণ আমার প্রোডাক্ট হয়েছে উৎপাদন, বা যে পরিমাণ আমার সার্ভিস উৎপাদন হয়েছে, সেই প্রোডাক্ট এবং সার্ভিস এর যে মিলিত প্রোডাকশান বা এর যে মিলিত আমার উৎপাদন, সেই উৎপাদনের যে মিলিত ভ্যালু, সেই মিলিত ভ্যালুর যে তোমার মিলিত যে ভ্যালু, সেই ভ্যালুটাকে কিন্তু আমরা জিডিপি বা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বলে থাকি। অর্থাৎ গ্রস ডোমেস্টিক প্রোডাক্টে শুধুমাত্র কোনো পণ্য না, পণ্যর সাথে সাথে সেবা বা সার্ভিস, অর্থাৎ গুডস অ্যান্ড সার্ভিস, এই দুটোরই যে উৎপাদন ভ্যালু, সেই ভ্যালুটাকে আমরা গণনা করে থাকি। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। ভারতে জিএসটি চালু হয় কবে? ভারতে কিন্তু জিএসটি চালু হয়েছিল 2017 সালে। তবে জিএসটি কিভাবে এসেছিল? 101, অর্থাৎ 101st কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা এসেছিল কবে? 2016 সালে। এই 2016 সালে যে 101তম সংবিধান সংশোধনী আইন, সেই সংবিধান সংশোধনী আইনেই কিন্তু আমাদের জিএসটি লাগু করার কথা বলা হয়। এবং এটি লাগু হয় কবে থেকে? এটি লাগু হয় কিন্তু 2017 সাল থেকে। পরবর্তী প্রশ্নে যাওয়া যাক।
ভারতের পরিকল্পনা কমিশন বিলুপ্ত কবে হয়েছিল? তোমরা সবাই জানো, আগেও একদিন কোশ্চেন করেছি তোমাদের। পরিকল্পনা কমিশন বিলুপ্ত হয়ে কিন্তু শুরু হয় নীতি আয়োগ। তো এই পরিকল্পনা কমিশন কবে বিলুপ্ত হয়? পরিকল্পনা কমিশন কিন্তু বিলুপ্ত হয় 2014 সালে, এবং এর সাথে সাথে সূচনা হয় নীতি আয়োগের, যেটা কিন্তু রিপ্লেস করে পরিকল্পনা কমিশনকে। পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। ভারতের যে প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা ছিল তার লক্ষ্য কি ছিল? দেখো, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা এবং দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা এগুলো খুবই ইম্পর্টেন্ট। এগুলোতে এক একটা বিষয়কে টার্গেট করা হয়েছিল। যেমন প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা টার্গেট করা হয়েছিল কাকে? টার্গেট করা হয়েছিল কৃষিকে। পরবর্তী পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটা দ্বিতীয়, সেটাতে কিন্তু টার্গেট করা হয়েছিল শিল্পকে। এখানে দেখতে পাচ্ছ ফার্স্ট 5 ইয়ার প্ল্যান, এখানে ছবিটা দেখতে পাচ্ছ, কৃষির উপরে কিন্তু মেন জোর এখানে দেওয়া হয়েছিল। পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। মৌলিক অধিকার কটি? বর্তমানে কিন্তু মৌলিক অধিকার কম বেশি কাটাছাটার পরে এখন যে বর্তমান প্রেজেন্ট যে মৌলিক অধিকার সেটি কটি? সেটি হলো কিন্তু 6টি আমাদের বর্তমানে মৌলিক অধিকার রয়েছে। কি কি মৌলিক অধিকার রয়েছে? রাইট টু ইকুয়ালিটি রয়েছে, রাইট টু ফ্রিডম আছে, রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন আছে, রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান আছে, কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস আছে, আর রাইটস টু কনস্টিটিউশনাল রেমেডিস আছে। অর্থাৎ রাইট টু ইকুয়ালিটি কি? তোমার সমতার অধিকার রয়েছে। রাইট টু ফ্রিডম কি? তোমার স্বাধীনতার অধিকার রয়েছে। রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন এটা কি? এটা হচ্ছে তোমাকে যেন কেউ শোষণ না করতে পারে, অর্থাৎ শোষণের বিরুদ্ধে তোমাকে অধিকার দেওয়া হয়েছে। আর কি দেওয়া হয়েছে? রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান, অর্থাৎ তোমার ধর্মাচরণে বা ধর্মীয় তোমার আচার আচরণ পালনের সম্পূর্ণ তোমাকে অধিকার দেওয়া হয়েছে। কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস, অর্থাৎ তোমার সাংস্কৃতিক এবং শিক্ষাগত তোমার যে তোমার সংস্কৃতি বাঁচানো এবং তোমার শিক্ষা বাঁচানো এবং তোমার সংস্কৃতি এবং শিক্ষাকে নিজের একটা নিজস্ব একটা রাইটস হিসেবে, নিজস্ব একটা তোমার অধিকার হিসাবে কিন্তু এখানে সংবিধানে কিন্তু স্বীকৃতি দেওয়া হয়েছে। আর একটা কি? রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস, অর্থাৎ এই সমস্ত রাইটগুলো যদি তোমার কোনোভাবে বিঘ্নিত হয়, তার যে রেমেডিস বা তার যে তোমার প্রতিকার, সেই প্রতিকার কিন্তু দেওয়া হয়েছে কনস্টিটিউশনে, যেটাকে বলা হচ্ছে কনস্টিটিউশনাল রেমেডিস। এবং এই কনস্টিটিউশনাল রেমেডিস বা সাংবিধানিক প্রতিবিধানের যে অধিকার, এর আন্ডারে কিন্তু তুমি ডাইরেক্ট সুপ্রিম কোর্টে অ্যাপ্লাই করতে পারো আর্টিকেল 32 আন্ডারে, এবং ডাইরেক্ট কিন্তু হাইকোর্টও যেতে পারো। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। ইউএনের সদর দপ্তর কোথায়? বলতো ইউএনের সদর দপ্তর কোথায়? এই যে ছবিটি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ইউএনের সদর দপ্তর। কোথায়? ইউএনের সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্ক, আমেরিকাতে কিন্তু ইউএনের সদর দপ্তর অবস্থিত রয়েছে। পরবর্তী পরবর্তী আমাদের যে গতকালের হোমওয়ার্ক ছিল, গতকালের হোমওয়ার্ক কি ছিল? যে ভারত প্রজাতন্ত্রে কবে পরিণত হয়? ভারত কিন্তু প্রজাতন্ত্রে পরিণত হয়েছিল 26শে জানুয়ারি 1950। কেন? কারণ হচ্ছে ভারত প্রজাতন্ত্রে প্রতিষ্ঠিত হয়েছিল 1950 সালে 26শে জানুয়ারি, যেদিন কিন্তু আমাদের সংবিধান অ্যাকচুয়ালি কার্যকর করা হয়েছিল। সংবিধান যেদিন আমাদের গ্রহণ করা হয়েছিল সেদিনটা কিন্তু নয়, যেদিনটা আমাদের সংবিধান কার্যকর করা হয়েছিল সেদিনই কিন্তু আমাদের ভারত প্রজাতন্ত্রে পরিণত হয়, এবং সেই দিনটাকে কিন্তু আমরা প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করে থাকি। অর্থাৎ যেদিনটা আমাদের প্রজাতন্ত্র দিবস, সেই দিনটাই কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ভারতবর্ষ প্রজাতন্ত্রে পরিণত হয়। আচ্ছা, আজকের হোমওয়ার্ক কি থাকছে? আজকের হোমওয়ার্ক থাকে তোমাদের WHO বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায় অবস্থিত। ঠিক আছে, এটার উত্তর তোমরা অবশ্যই করে পাঠাবে, যেটা আমাদের কমেন্ট বক্সে তোমরা অবশ্যই জানাবে। আমরা তোমাদের কমেন্ট কিন্তু অবশ্যই চেক করব, এবং যারা যারা সঠিক উত্তর দিচ্ছ তাদের নাম কিন্তু পরবর্তী ক্লাসে নেওয়া হবে। গতকালের যে হোমওয়ার্ক ছিল, সেই হোমওয়ার্কের সঠিক উত্তর দিয়েছিলে পূজা বলে একটি আমাদের স্টুডেন্ট। তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের এরকমভাবেই জুড়ে থাকো আমাদের ক্লাসগুলির সাথে। আশা করি আপকামিং তোমাদের যে এক্সাম রয়েছে সে সমস্ত এক্সামগুলিতে তোমরা খুবই ভালো ফল করবে, এবং আশা করছি তোমাদের নাম ফাইনাল প্যানেলে অবশ্যই থাকবে। চলো, তো আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। ক্লাস কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে আরও একটি নতুন পর্ব নিয়ে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, আর জমিয়ে প্রিপারেশন করবে। টেক কেয়ার, গুড নাইট, জয় হিন্দ।